মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে এই আলোচনাটা আমি যখন করছি, তপ্ত দুপুর যখন এই কন্টেন্টটা আপলোড হবে বা যখন আপলোড করার আমার ওই শিডিউল টাইমটা হবে, তখন হয়তো একটু সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু এই তপ্ত দুপুরে আমি কেন এই আলোচনাটা করছি? আমি তো সন্ধ্যায় করতে পারতাম, আমার নিজের যে সেট আপ রয়েছে সেখানটায় বসে করতে পারতাম। কারণটা হচ্ছে যে এই মানুষগুলো আসলে এই দুপুর বেলাটায় রোজা রেখে বাইরে থাকে। আমি তো কিছুক্ষণের জন্য আছি, এরপরে ছায়ায় চলে যাব, কিন্তু এখানকার গ্যালারিতে বসে যারা খেলা দেখতে আসে এবং সেই মানুষগুলো শুধুমাত্র বাংলাদেশকে সাপোর্ট করার জন্য যখন মাঠে আসে, কিন্তু ওই এক বোতল 15 টাকা কিংবা 20 টাকা পাইকারি কিনলে ওটা 15 টাকায় পাওয়া যায় পানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেয়ার মতো উদারতা মানসিকতা দেখানো হয় না এই রোজাদারদের জন্য, যারা এই রোজা রেখে এরকম রোদের মধ্যে খেলা দেখতে গতকাল এসেছিলেন, তারা পান নাই, কিনে খেতে হয়েছে। তখন সেটা দুঃখজনক। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করতে চাই, এটা আমার অনুরোধ, যে আপনারা অনেক টাকার মালিক, আপনাদের অনেক মন মানসিকতা রয়েছে। আমাদের ধর্মপ্রাণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তিনি সকল ওয়াক্তের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, তারাবি পড়তে অস্ট্রেলিয়া গেছেন। এই কাজটুকু যদি একটু করেন, যেই মানুষগুলো আসলে কষ্ট পাচ্ছে সত্যিকারের রোজা রেখে বাংলাদেশকে সাপোর্ট করতে এসে এখানে পানিটা পর্যন্ত পায় না, তাহলে মনে হয় যে আপনাদের ওই পুণ্যের যে জায়গাটা সেটা আরো অনেক বেশি সমৃদ্ধ করবে মহান আল্লাহ তাআলা। এই অনুরোধটুকু রাখছি। এবং সাথে যদি দুটো খেজুর দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভান্ডার থেকে, এটা হচ্ছে সমুদ্রের মতো, এক বালতি পানি তোলার মতো, কোনো ক্ষতি হবে না, এটা করুন। যেই আলোচনা করতে চাই, সেই আলোচনায় ফিরতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের যে মিশন, সেটা হচ্ছে আগামীকালের ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ, প্রথম ম্যাচের থেকে গুরুত্বপূর্ণ। আগামীকালের ম্যাচ এত বেশি গুরুত্বপূর্ণ যে এই গুরুত্বটা বোঝাতে গেলে আপনাকে একটু পেছনে ফিরে জাগাতে হবে। দেখুন, বাংলাদেশ দল পাকিস্তানের সাথে, বাংলাদেশ দল ওয়ানডে সিরিজে ওই 2015-র দিকে যখন খেলেছিল, তখন ব্যাক টু ব্যাক কিছু সিরিজ ছিল, ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা। মাশরাফি বিন মুর্তজার ম্যাজিক্যাল ক্যাপ্টেন্সি, মুস্তাফিজুর রহমানের ম্যাজিক্যাল বোলিং এবং তামিম ইকবাল খানের, যতই গালি দেন যাই বলেন না কেন, অসাধারণ ব্যাটিং নৈপুণ্য আমরা সেই সময়টায় দেখেছিলাম। সো ওই যে সময়টা, সেই সময়ের সেই স্বর্ণযুগ পেরিয়ে এরপর অনেক সময় গেছে, কিন্তু পাকিস্তানের বিপক্ষে ওই দাপুটে পারফরমেন্সটা আমরা দেখাতে পারি নাই। আবারও সেই সুবর্ণ সুযোগ। প্রথম ম্যাচ আমরা জিতেছি, আগামীকাল জিতে গেলে আমরা সিরিজটা জিতে ফেলবো। সিরিজ জয় শুধু সিরিজ জয় না রে ভাই, সিরিজ জিতে ফেলা মানে বাংলাদেশের র্যাঙ্কিং এর উত্থান, এবং সেটা এই স্টাবলিশমেন্ট দেবে যে বাংলাদেশ 10 থেকে 9 যাবে এবং 8-এর কাছাকাছি চলে যাবে র্যাঙ্কিং এ যে টপ টিমগুলো রয়েছে। 2023-এর যে ওয়ার্ল্ড কাপ, 50 ওভারের বিশ্বকাপ, যেই ফরম্যাটটা আসলে আমাদের অনেক হৃদয়ের কাছাকাছি, যেই ফরম্যাটে ক্রিকেটটা দেখে আমরা অনেক বেশি অভ্যস্ত, যেই ফরম্যাটে পারফর্ম করেই বাংলাদেশের ক্রিকেটাররা পঞ্চপাণ্ডবে পরিণত হয়েছে, যেই ফরম্যাটে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে, ট্রাই নেশন সিরিজ প্রথমবারের মতো গিয়ে জিতেছিল আয়ারল্যান্ডে, সেই ফরম্যাটের বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করার পথে এগিয়ে যাবে। পাকিস্তানকে সিরিজে হারাবে, যে দলটা 5 মাস ধরে আন্তর্জাতিক একদিনের ক্রিকেট থেকে দূরে, সেই দলটা যদি পাকিস্তানের বিপক্ষে কামব্যাক সিরিজে জয় পায়, সিরিজ জয় পায়, সেটা অনেক বড় প্রাপ্তি। বিশ্বকাপের যে আগামীর সময়টা আসছে তার আগে অনেক বড় প্রাপ্তি, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে এই উইকেটে দেখুন, বাংলাদেশ কিন্তু লাস্ট ম্যাচটা খেলেছে পুরোপুরি স্পোর্টিং উইকেটে, এবং আমার কথা বিশ্বাস করার দরকার নেই, অনেকেই আলোচনা করছেন যে উইকেটকে কেন ধানক্ষেত বলতে হবে। দেব চৌধুরী এই কথা বলেছেন তার কন্টেন্টে, যে আসলে এই উইকেট তো প্রপার উইকেট, এখানটা ধানক্ষেত বলার কোনো সুযোগ নেই। কিন্তু যারা বলছেন আমাদেরকে ভুল, যে আমরা ঠিক কথা বলছি না, মাইক হেসন পাকিস্তানের কোচ, তিনি বলেছেন দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক উইকেট, এবং তারা সেখানটায় প্রপার প্ল্যান করতে ভুল করেছে, যে কারণে তারা হেরে গেছে, যে কারণে তারা পারে নাই, যে কারণে বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কে, বাংলাদেশের স্ট্র্যাটেজির ব্যাপারগুলো, ইনসাইডে কি হতে পারে, কারা আসলে বাংলাদেশের হয়ে ক্যাটালিস্ট রোল প্লে করতে পারে, সেই ব্যাপারগুলো তারা রিড আউট করতে পারে নাই। স্বীকার করছে প্রতিপক্ষ দলের হেড কোচ, যিনি, যার দল লাস্ট ম্যাচে 209 বল হাতে রেখে পরাজিত হয়েছে বাংলাদেশের কাছে, 8 উইকেটের পরাজয় রেজিস্টার করেছে, এবং যেই দলটা 116 বল খেলতে পারে নাই, আগে আউট হয়ে গেছে, যেই দলটা 120 রান পর্যন্ত করতে পারে নাই, সেই দুমড়ে মুচড়ে যাওয়া পাকিস্তানের হেড কোচ বলছেন দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক উইকেট। এবং এই অসাধারণ ফ্যান্টাস্টিক কাজটা যিনি করেছেন, টনি হ্যামিংকে কৃতিত্ব তো দিতে হয় রে ভাই। কালো মাটির উইকেট দেখে দেখে যারা অভ্যস্ত, মিরপুরে উইকেট চেঞ্জ করা যাবে না, এখানকার উইকেট মানেই কালারটা এরকম, সেই হেমিং এসে এখানটায় হ্যামিলনের বাসিওয়ালা হয়ে গেছেন, সবকিছু বদলে ফেলেছেন, উল্টে দিয়েছেন,
এবং প্রমাণ করেছেন মিরপুরের উইকেট স্পোর্টিং হতে পারে। পেসাররা এখানে দাপট দেখাতে পারে, যা স্কিলটা থাকতে হয়, যেই কিউরেটর সেটাকে কিউরেট করছেন, সেটা হেমিং করে দেখিয়েছে। বাংলাদেশের সেই লক্ষ্যে পরের ম্যাচটায় সবচেয়ে কঠিন কাজ যেটা হবে, কারণ পাকিস্তান এখন জানে বাংলাদেশের স্ট্রেংথের জায়গা, তাদের উইকনেসেস গুলো কোন জায়গায় সেটা তারা জানে। নাহিদ রানা আরো একবার ফায়ার স্টার্ট দিতে পারে বাংলাদেশকে। প্রথম 5 ওভারে 5টা উইকেট, পাকিস্তানের প্রথম 5টা উইকেট, নাহিদ রানার প্রথমবার ওয়ানডে ক্রিকেটে ফাইফার, সবকিছুই হয়ে গেছে একটা ম্যাচই। সেই নাহিদ রানা নিশ্চয়ই আতশী কাচের নিচে, মাইক্রোস্কোপিক লেন্সের নিচে থাকবেন। মুস্তাফিজুর রহমান খুব একটা অ্যাপ্লাই করতে পারেন নাই। রিশাদ হোসেনকে শেষে বোলিং এ আনা হয়েছে, তিনি খুব একটা ইফেক্টিভ রোল প্লে করার সুযোগ পান নাই। বাট বাংলাদেশের চান্সেস রয়েছে, বাংলাদেশের খুব ভালো সুযোগ রয়েছে বাংলাদেশের স্ট্রেংথকে ঠিক রেখে, বাংলাদেশের স্ট্রেংথকে সামনে এগিয়ে নিয়ে আগামীকালই সিরিজটা জয় করে ফেলার, এবং এটা খুব পসিবল। দেখুন, পুরো দলের যদি আপনারা দেখেন, তানজিদ তামিম এবং নাহিদ রানা যারা 11-এ থাকবেন কিনা, দেয়ার ওয়ার মেনি কনফিউশনস। ইভেন আমার যে এক্সপেক্টেড 11টা ছিল সেখানটায় তারা ছিলেন না। তারা 11-এ এসেছেন, খেলেছেন, পারফর্ম করেছেন, বাংলাদেশকে জিতিয়েছেন। 42 বলে 67, 159 স্ট্রাইক রেটে ব্যাটিং, নট আউট ইনিংস বাই তানজিদ হাসান তামিম, স্কোরিং 5 সিক্সেস। কিভাবে পিটিয়েছেন শাহিন শাহ আফ্রিদিকে। এই তানজিদ হাসান তামিম একটা সহজ কেস ছেড়েছিলেন, কিন্তু ওই সালমান আগা সম্ভবত তার যে ক্যাচটা নিলেন, যেভাবে নিলেন, যে ক্ষিপ্রতায় নিয়েছেন, যেই পজিশনে দাঁড়িয়ে নিয়েছেন, এটাকে আপনি কি বলবেন? এটাকে তার ব্যাটিং এর থেকে আমার কাছে মনে হয় অনিন্দ সুন্দর একটা ব্যাপার ছিল ওই মুহূর্তে। ওই উইকেটটা যখন নাহিদ রানা এক্সট্রা বাউন্স এলবো বরাবর আসছিল, বলটা ফ্লিক করার চেষ্টা করলেন এবং ক্যাচ। বাংলাদেশের ফিল্ডিং ডিপার্টমেন্ট নিয়ে বলার কিছু নাই, দে ডিড ভেরি গুড। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিচ্ছু বলার নাই ভাই। 114তে প্যাকড পাকিস্তান, নাহিদ রানা ফায়ারি, মেহেদী হাসান মিরাজ 3 উইকেট নিয়েছেন। কেন অন্যদের বোলিং করার নেই সেটা নিয়ে একটা অবান্তর আলোচনা চলছে, এই আলোচনা করার কোনো দরকার নেই। তিনি সাকসেসফুল ছিলেন, এটাই হয়তো তার গেম প্ল্যান ছিল। যারা সাকসেসফুল থাকছে, যারা উইকেট পাচ্ছে, তারাই ওই উইকেটে বল করবে কন্টিনিউয়াসলি। হতেই পারে 7-8 উইকেট চলে যাবার পর মনে হতেই পারে যে আমি এবং আমার যে আরেক পার্টনার আমরা দুজন করেই শেষ করে দিব, হতেই পারে। যারা আমরা খেলছি না তারা আমার কাছে মনে হয় যদি সাকসেসফুল হয়ে থাকেন মেহেদী হাসান মিরাজ এবং তার ক্যাপ্টেন্সি, এটা নিয়ে সমালোচনা না করে তাকে ইন্সপায়ার করি, তার দলকে ইন্সপায়ার করি। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বোলিং নিয়ে বললাম, ফিল্ডিং নিয়ে বললাম, হোয়াট অ্যাবাউট দ্য ব্যাটিং ডিপার্টমেন্ট? বাংলাদেশ লাস্ট ম্যাচে কেন 8 উইকেটে জেতেনি, এটা একটা প্রশ্ন হতে পারে। সিরিয়াসলি ইট কুড বি আ ভেরি ভেরি ভাইটাল কোয়েশ্চেন। যেই দলটা 209 বল হাতে রেখে 91 বলের মধ্যেই 114 চেস রাউন্ড করে ফেলে, লুজিং অনলি 2 উইকেটস, এবং সেটা ইফতারের আগে করে ফেলে, মানে পুরো প্ল্যানকে গড়বড় করে দিয়েছে। যারা ব্যাট করতে নেমেছিলেন, দে হ্যাড অনলি 10 মিনিটস। ফিল্ডিং শেষ করে তাদেরকে অনলি 10 মিনিট দেওয়া হয়েছিল, যে 10 মিনিটের মধ্যে আপনাদেরকে ব্যাট করতে নামতে হবে। সাইব এবং তামিম 10 মিনিটের মধ্যে নেমেছেন, সাইব আউট হয়ে গেছে, আনলাকি, নো ম্যাটার। 80 করেছিলেন আগের ইনিংসেই। তানজিদ তামিম যেটা করে দেখিয়েছেন, এর পরবর্তী সময় নাজমুল হোসেন শান্ত যেভাবে তাকে সঙ্গ দিয়েছেন, ইনিংসটা আর একটু বড় হতে পারতো, হয় নাই শেষ পর্যন্ত। শেষে লিটন দাস অপরাজিত থেকেছেন। বাংলাদেশের ব্যাটিং অর্ডারও যথেষ্ট কনফিডেন্স ক্রিয়েট করে। সো আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে, এবং বাংলাদেশ যেখানটায় ফাটিয়ে খেলবে, বাংলাদেশ পাকিস্তানকে সিরিজে হারাবে, ভালো উইকেটে হারাবে, ধান ক্ষেত পাট ক্ষেতে আলোচনা হবে না, এবং নিজেদের যোগ্যতায় বাংলাদেশ তাদের র্যাঙ্কিং যেই জায়গাটায় ছিল আগে, ওই যে 7-6, ওখানটায় নিয়ে যাবে। ভেরি গুড লাক টু বাংলাদেশ। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আবারও একটা অনুরোধ, ভাই দয়া করে এই তপ্ত রোদে যারা খেলা দেখতে আসে, যারা বাংলাদেশ দলটাকে সাপোর্ট করতে আসে, আপনাদের ন্যূনতম টিকিটের দাম 200 টাকা, পাইকারি পানি কিনলে 15 টাকা পড়বে, 20 টাকা পড়বে না, 185 টাকাই আপনার প্রফিট করেন। একটা বোতল পানি দিয়েন, আর যদি মনটা আরেকটু বড় হয় তাহলে 2টা খেজুর সাথে দিয়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে টাকা পয়সা আছে আর যেভাবে অপব্যয় হয়, খুব বেশি কমবে না। সবাই ভালো থাকবেন। টেক গ্রেট কেয়ার।